শোনা যাচ্ছে? হ্যালো। জি স্যার, শোনা যায়। আচ্ছা, কোন কোন পর্যন্ত শুনেছো বলো তো? তোমরা তো মনে হয় অনেকক্ষণ থেকেই শুনতেছো না, আমি তো বলেই যাচ্ছি। কোন পর্যন্ত স্যার শুনছো? স্যার এইটাই শুধু এই ফিগারটা একটু লাস্টের দিকে এটা বলেন তাহলে। আচ্ছা, যে এ এক্স দিলেন, তারপরে স্যার এ ওয়াই এ জেড এটুক শেষ করছিলেন স্যার। আচ্ছা, একটা একটা আমরা আগে একটা অবস্থান ভেক্টর নিয়েছিলাম, এখন একটা জেনারেলাইজড ভেক্টর নিলাম, মানে যে কোনো একটা ভেক্টর নিলাম যেটাকে আমরা এ বলছি। তাহলে এ ইকুয়াল টু এ এক্স আই এ ওয়াই জে এ জেড কে। তো যদি এরকম একটা ভেক্টর হয় তাহলে এই পয়েন্টটাকে আমি বলতে পারবো এ এক্স এ ওয়াই এ জেড। যদি এই পয়েন্টটা এ এক্স এ ওয়াই এ জেড হয়, সেই ক্ষেত্রেই কেবল এই ভেক্টরটা হবে এ এক্স আই এ ওয়াই জে এ জেড। এই যে অবস্থান ভেক্টরের মতোই এরকমই, যে এই পয়েন্টটা এক্স ওয়াই জেড দেখেই এটা ভেক্টরটা এক্স আই ওয়াই জে জেড কে। সুতরাং একইভাবে এইখানে যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা এ এক্স এ ওয়াই এ জেড, এই জন্যই ভেক্টরটা এ এক্স আই এ ওয়াই জে এ জেড কে। আমি বলেছিলাম যে এ এক্স টা হচ্ছে মূল থেকে এই দূরত্বটুকু এক্স, এখান থেকে এই দূরত্বটুকু হচ্ছে এ ওয়াই, এখান থেকে এই দূরত্বটুকু হচ্ছে এ জেড। তাহলে এ এক্স টা কি? এ এক্স টা হচ্ছে এই এ ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ। এ এক্স ইজ দ্য কম্পোনেন্ট অফ এ। সবাই এর কম্পোনেন্ট, কারণ এই হচ্ছে মূল ভেক্টর, বাকি তিনটা ভেক্টর হচ্ছে ওদেরকে ওই ভেক্টর গঠনে সাহায্য করছে। সুতরাং এরা হচ্ছে ওই ভেক্টরের উপ অংশ, টোটাল অংশের একটা পার্ট। সুতরাং এক্স হচ্ছে কম্পোনেন্ট অফ এ অ্যালং এক্স অ্যাক্সিস, এ ওয়াই হচ্ছে কম্পোনেন্ট অফ এ ওয়াই হচ্ছে কম্পোনেন্ট অফ এ অ্যালং ওয়াই অ্যাক্সিস, এ জেড হচ্ছে কম্পোনেন্ট অফ এ অ্যালং জেড অ্যাক্সিস। বুঝে গেছে? তো আমি বলছিলাম যে প্রিলিমিনারি একটা ধারণা দিলাম যে এক্স ওয়াই এ জেডটাই হচ্ছে আমার কম্পোনেন্ট, যথাক্রমে এক্স টা হচ্ছে এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট এ ভেক্টরের, এ ওয়াইটা হচ্ছে এ ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্ট, এ জেডটা হচ্ছে এ ভেক্টরের জেড অক্ষ বরাবর কম্পোনেন্ট। এতটুকু তো বুঝতে পেরেছি, তাই না? জি স্যার। ওকে, জি স্যার। এখন আমি তোমাদের কোশ্চেন করেছিলাম যে আমি একটা ভেক্টর দিলাম এ ভেক্টর, সেটা ইকুয়াল টু এ এক্স আই এ ওয়াই জে এ জেড কে। এখন আমি এখান থেকে এক্স এর কম্পোনেন্টটাকে আলাদা করব, একটা ভেক্টরের এক্স এর কম্পোনেন্টটাকে আলাদা করে ফেলবো। তবে আমি শুধু এ এক্স ইকুয়াল টু কি হয় সেটা চাচ্ছি, শুধুমাত্র এ এক্স ইকুয়াল টু কি সেটা চাচ্ছি এখান থেকে। তো যদি এ এক্স টা বের করতে হয় এখান থেকে, তার মানে আমার এ ওয়াইটাকে শূন্য করে ফেলতে হবে, এ জেডটাকে শূন্য করে ফেলতে হবে। তাহলে এই টোটাল ক্যালকুলেশনের সাথে, এই টোটাল ব্যাপারটার সাথে কি এমন ক্যালকুলেশন করলে আমার এ এক্স টা থাকবে, এই যেটা শূন্য হয়ে যাবে, আর এ এক্স ইকুয়াল টু হোয়াট, এ এক্স ইকুয়াল টু কি হয় সেই জিনিসটা আমরা বের করতে পারবো। চিন্তা করো তো, মাথা খাটাও তো। আমার কোশ্চেনটা কি বুঝতে পেরেছো? আমি এই টোটাল ব্যাপারটা থেকে শুধু এ এক্স এর মানটা চাচ্ছি, যে এ এক্স ইকুয়াল টু কি হবে, এ এক্স জি ইকুয়াল স্যার, টু কি তাহলে হবে। স্যার আমাদের যে হ্যাঁ একক বলুন। ভেক্টর গুলা ছিল স্যার, হ্যাঁ 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 ওই একক ভেক্টর গুলা মান যেগুলা যেগুলা জিরো সেগুলা নেওয়া যেতে পারে। হ্যাঁ, বলো, আরেকটু চিন্তা করো। যেমন স্যার আই আই ভেক্টর একক ভেক্টর যেগুলো আছে আই জে কে, বিশেষ করে জে এবং আমরা যে যেমন এই মান যদি জিরো হয় তাহলে আমাদের চলে আসবে। আমরা যদি তার মানে এটার আমরা, সাথে আই ভেক্টর মানে দিয়ে গুণ করি তাহলে মনে হয় কিছু একটা হতে পারে। হ্যাঁ, তার মানে আমরা এই টোটাল ভেক্টরটার সাথে যদি আই কে ডট গুণফল করি, তাহলে এর সাথে আই ডট গুণফল করলে, এটা থাকবে, এর সাথে আই ডট গুণফল করলে আই ডট জে জিরো হয়ে যাবে, এটাও জিরো হয়ে যাবে, তাই তো? জি স্যার। ওকে, তাহলে আমরা সেই কাজটাই করি। এ ডট আই ইকুয়াল টু এ এক্স থাকলো, আই ডট আই প্লাস এ ওয়াই থাকলো, আই ডট জে প্লাস এ জেড থাকলো, আই ডট কে। তো সেখান থেকে এ ডট আই ইকুয়াল টু এ এক্স ইন্টু ওয়ান থাকলো, প্লাস এটা জিরো হয়ে গেল, প্লাস এটা জিরো হয়ে গেল। অথবা আমি ফাইনালি লিখতে পারি এক্স ইকুয়াল টু এ ভেক্টর ডট আই। এই যে কথাটা, এই কথাটাকে সামারি করা যায় কিভাবে বলো তো?
ax ইকুয়াল টু a ডট i যে বের হলো, তাহলে ax টা কি? ax টা হচ্ছে কম্পোনেন্ট। কার কম্পোনেন্ট এটা? a ভেক্টরের কম্পোনেন্ট। কোন দিক বরাবর এটা? এই যে একটু আগে বললাম যে x হচ্ছে a ভেক্টরের কম্পোনেন্ট, কোন দিক বরাবর? x অক্ষ বরাবর। তাহলে এই কথাটাকে আমরা এভাবে সামারি করতে পারি, আমরা পেয়েছি ax ইকুয়াল টু a ভেক্টর ডট i ভেক্টর। তাহলে আমরা বলতে পারি যে ax টা হচ্ছে কম্পোনেন্ট। কার কম্পোনেন্ট? অফ a, এর কম্পোনেন্ট। কোন দিক বরাবর? ইন দ্য ডিরেকশন অফ x axis বা ইন দ্য ডিরেকশন অফ x, অথবা বলতে পারো যে অ্যালং x, অ্যালং আর ইন দ্য ডিরেকশন অফ, সেম মিনিং, একই কথা। তাহলে কম্পোনেন্ট অফ a ইন দ্য ডিরেকশন অফ x, অ্যাক্সিস না দিলেও সমস্যা নেই, কেটে দাও অ্যাক্সিস, ইজ ইকুয়াল টু কি পাচ্ছি আমরা? পার্টিকুলার দিস ভেক্টর ইনটু যেই ডিরেকশন দেওয়া আছে x অক্ষ সেই বরাবর একক ভেক্টর। দিস ভেরি ইম্পর্টেন্ট। বোঝা গেছে আমি কি বললাম? যেই ভেক্টরের কম্পোনেন্ট জি স্যার। সেই স্যার ভেক্টরের এই যে স্যার আমরা এখানে তো স্যার ax এর মানটা বের হ্যাঁ ax ইকুয়াল টু বের করছি। ax ইকুয়াল টু কি হবে একবারে বের করছি, একটা ভেক্টর থেকে ax ইকুয়াল টু কি হবে স্যার সেই জিনিসটা বের করছি। কম্পোনেন্টটা তাহলে কত তো হবে? ay যদি আমরা বের করতে চাইতাম, হ্যাঁ, তাহলে ay তাহলে বলো তো কি হবে? যে দিয়ে গুণ করলেই স্যার হয়ে যেত। স্যার যে দিয়ে অবশ্যই ডট গুণ easy হবে। করলেই তো আমরা পেয়ে যেতাম তাহলে। হ্যাঁ সেটাই তো হবে। তাহলে এই কোটেশনটা কি বোঝা জি গেছে? স্যার, আমি বুঝতে পারছি y এবং z টা আসছি। এটা কি হলো তাহলে? যে একটা ভেক্টরের যেই দিক বরাবর কম্পোনেন্ট সেই দিক বরাবর একক ভেক্টর, তার সাথে ওই পার্টিকুলার ভেক্টরটা যদি আমি ডট গুণফল করে দিই, তাহলে এইখান থেকে আমরা ওই পার্টিকুলার ভেক্টরটার এক্স অক্ষের দিকের কম্পোনেন্ট পাবো, তার মানে এক্স টাকে পাবো। তাহলে অনুরূপভাবে যদি আমরা একটা এ ভেক্টরের ওয়াই এর দিকের কম্পোনেন্ট বের করতে চাই, একটা ভেক্টর এ আর ওয়াই এর দিকের কম্পোনেন্ট বের করতে চাই, তাহলে এ ভেক্টরটাকে নিব, আর ওয়াই এর দিকে যেই দিকে কম্পোনেন্ট, মাইন্ড ইট, যেই দিকে কম্পোনেন্ট বের করতে বলবে সেই দিক বরাবর একক ভেক্টরটাকে নিতে হবে। তাহলে সে একক ভেক্টর নিলাম যে, এই দুটাকে ডট গুণফল করলে এ ভেক্টরের কম্পোনেন্ট পাবো ওয়াই অক্ষ বরাবর। অনুরূপভাবে যদি আমি জেড অক্ষ বরাবর এ ভেক্টরের কম্পোনেন্ট চাই, তাহলে এ পার্টিকুলার মূল ভেক্টরটা চলে আসবে তার সাথে কোন দিক বরাবর? জেড অক্ষ বরাবর। তাহলে জেড অক্ষ বরাবর একক ভেক্টর কি আছে? কে। স্যার। কে হবে এই স্যার? কে ভেক্টরটাকে যদি ডট গুণফল করি, তাহলে আমরা এখান থেকে এ ভেক্টরের কম্পোনেন্ট পাবো জেড অক্ষ বরাবর। বোঝা গেল? জি স্যার। বুঝতে পারছি। এখন অ্যান্সার করো আমাকে। আমি বললাম find the component of A in the direction of বলো তো কি করতে হবে? স্যার এই এর জায়গায় স্যার বি দিয়ে দিলেই তো স্যার সব কাজ হয়ে যাবে না স্যার? এর জায়গায় ভালো করে চিন্তা করো, মাথা কাটায় চিন্তা করো, বল দেখো কি হয়। স্যার এটা কি এ ডট বি হবে? এ ডট বি। একটু আগে কি বলেছি একটু চিন্তা করো তো। একটু আগে কিন্তু আমি সবগুলো কথা বলে ফেলেছি। বলেছি যেই দিক বরাবর কম্পোনেন্ট বের করতে বলবে, প্রথম কাজ হবে সেই দিক বরাবর কি বের করা? একক ভেক্টর বের করা। সে একক ভেক্টরকে যার কম্পোনেন্ট বের করতে বলবে তার সাথে ডট গুণফল করতে হবে, করলে ওই স্পেসিফিক ভেক্টরের স্যার কম্পোনেন্ট বি বেরোবে এর একক ভেক্টর দিকে। বের করে এর সাথে ডট হবে না স্যার? হ্যাঁ ডেফিনেটলি, অবশ্যই তাই হবে। সেটাই তো আমি যাচ্ছি। কার দিকে কি বের এখানে এ বি কোনোটাই দেওয়া নেই, আমি তোমাদের জাস্ট কনসেপ্ট বিল্ড আপ করতে বলেছি। অবশ্যই এগুলো দেওয়া থাকবে, এ ইকুয়াল টু দেওয়া থাকবে, বি ইকুয়াল টু দেওয়া থাকবে। এখন আমাকে কি বলেছে? বলেছে এ ভেক্টরের কম্পোনেন্ট বের করতে হবে।
তাহলে এই ভেক্টরটাকে আমরা যত্ন করে রেখে দিলাম। আর বি ভেক্টরের দিকে, তাহলে বি ভেক্টর থেকে আমরা একটা একক ভেক্টর বের করলাম, মনে করো সেটা ইউনিট ভেক্টর বি। সেটা কত হবে? বি ভেক্টর বাই বি ভেক্টরের মান মনে আছে? জি স্যার। তাহলে বি ভেক্টর থেকে আমরা একটা একক ভেক্টর বের করলাম, সেটা মনে করো বি। যে ডিরেকশনে কম্পোনেন্ট বের করতে বলবে অবশ্যই সেই ডিরেকশনে একটা একক ভেক্টর বের করতে হবে। সেই একক ভেক্টরটা যদি আমরা মূল ভেক্টরের সাথে ডট গুণফল করে দিই, তাহলে মূল ভেক্টরের কম্পোনেন্ট পাওয়া যাবে সেই নির্দিষ্ট দিকে, ওই বি এর দিকে। তাহলে এখানে এ ডট ইউনিট ভেক্টর বি করে দিলেই কাজ শেষ। বুঝতে পারলে কিছু? জি স্যার। জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। ওকে, একটা অঙ্ক করি দেখি, একটা অঙ্ক করলে আরো ভালো বুঝবো। স্যার ম্যাথে যাওয়ার আগে ফার্স্টের টেস্ট একটু দেখাবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। লাস্ট এটা স্যার ছিল। উপরের পার্টটুকু। জি স্যার, ঠিক আছে। স্যার একটু ঠিক আছে। নিচের দিকে দেখায়েন স্যার, একটু নিচের দিকে দেখায়েন স্যার। জি স্যার, ঠিক আছে। হয়েছে? জি স্যার, হয়েছে স্যার, স্যার, হয়েছে। হয়েছে। তারপর এটা করেছি। আচ্ছা, find the component. Find the component of the vector. Joining the points. In the direction. স্যার সেকেন্ডটা কি 4 3 - 2? 4 3 minus 2, হ্যাঁ 4 3 minus 2 in the direction of the vector joining the line, joining the points. স্যার একটু ডান দিকে একটু চাপানো যাবে কি স্যার? হয়েছে স্যার, হয়েছে। স্যার লাস্টের পয়েন্টটা বোঝা যাচ্ছে না স্যার, লাস্টের পয়েন্টটা কি ছিল স্যার? 2 6 9 2 6 9। আচ্ছা ঠিক আছে। জি স্যার। ওকে, ভালো করে পড়ো তো, ভালো করে পড়ো তো কি বলেছি। স্যার উপরের দুটো ভেক্টরকে যোগ করতে হবে স্যার, নিচের দুটো ভেক্টরকে যোগ করে নিচের দুটার ভেক্টরে যোগ করে একক ভেক্টর বের করে তা উপরের ভেক্টরের সাথে ডট গুণফল করতে হবে। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। দেখো আমি একটু পড়ে দিচ্ছি। বলো ফাইন্ড দ্য কম্পোনেন্ট, কম্পোনেন্ট বের করতে হবে অফ দ্য ভেক্টর, একটা ভেক্টরের, সে ভেক্টরের নামটাও দেওয়া নেই, সে ভেক্টর সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে, সে ভেক্টরটা জয়েনিং দ্য পয়েন্টস দিস এন্ড দিস, তার মানে এই দুটো পয়েন্টকে জয়েন করলে, এই দুটো পয়েন্টকে জয়েন করলে যে সরলরেখা পাওয়া যাবে সেটা একটা ভেক্টর হবে, সেই ভেক্টরের কম্পোনেন্ট বের করতে হবে। এবার বলেছে ইন দ্য ডিরেকশন অফ দ্য ভেক্টর জয়েনিং দ্য পয়েন্ট দিস এন্ড দিস, এই দুইটা পয়েন্টকে জয়েন করলে যে ভেক্টর পাওয়া যাবে সেই ভেক্টরের দিকে।
আবার বলি, এই দুটো পয়েন্টকে জয়েন করলে একটা ভেক্টর পাওয়া যাবে, সেই ভেক্টরের কম্পোনেন্ট বের করতে বলেছে। এই দুটো পয়েন্টকে জয়েন করলে আরেকটা ভেক্টর পাওয়া যাবে সেই ভেক্টরের দিকে। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এই দুটো পয়েন্ট থেকে একটা ভেক্টর বের করা, আর এই দুটো পয়েন্ট জি, স্যার। থেকে একটা ভেক্টর বের করা। ঠিক আছে, তাহলে সেই কাজটা আগে করি। সলিউশন: let the points, আর মনে করলাম নাম দিলাম পয়েন্টের, এ পয়েন্ট দিলাম মনে করো প্রথমটা 2 3 1, বি পয়েন্ট দিলাম তারপরটা 4 3 -2, তারপরটা সি পয়েন্ট দিলাম মনে করি সি -1 0 3, এন্ড ফাইনালি যে পয়েন্টটা দেওয়া আছে সেটা মনে করলাম 2 6 9। এখন কি বলেছে, এইটা এবং এটাকে জয়েন করলে একটা ভেক্টর পাওয়া যাবে, তার কম্পোনেন্ট বের করতে হবে। এটা এবং এটাকে জয়েন করলে যে ভেক্টর পাওয়া যাবে তার দিকে। তাহলে আমরা বোঝানোর জন্য ছবি আঁকছি, তোমরা চাইলে ছবি আঁকতেও পারো, না আঁকতে পারো, আঁকলে বা না আঁকলে কোনো সমস্যা নাই। তাহলে মনে করলাম এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, তাহলে এ থেকে বি এর দিকে যাচ্ছি আমি। এ পয়েন্টটার ছিল হচ্ছে 2 3 1, আর বি পয়েন্টটা ছিল হচ্ছে 4 3 -2। স্যার এই লাস্টেরটা কি একদম শেষেরটা কি ডি হবে নাকি স্যার? এন্ড এর পর তো কিছু দেন নাই স্যার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ডি 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 ডি। ওকে, তাহলে এ এবং বি কে জয়েন করলে যে ভেক্টরটা পাওয়া যাবে সেই ভেক্টরটা আমি নাম দিলাম এ বি ভেক্টর। এই এ বি ভেক্টর ইকুয়াল টু হবে, দেখো আমি এ থেকে বি এর দিকে যাচ্ছি, এ থেকে বি এর দিকে যাচ্ছি, তাহলে এ হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, এ বি ভেক্টরের জন্য এ হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট আর বি হচ্ছে ফিনিশড পয়েন্ট। আমরা সব সময় যখন দুইটা পয়েন্ট থেকে ভেক্টর বের করব তখন সব সময় আমরা ফিনিশড পয়েন্ট থেকে ইনিশিয়াল পয়েন্টের কম্পোনেন্ট গুলো বিয়োগ করব। যেহেতু আমি এ বি ভেক্টর বের করছি, তাহলে এ হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, বি হচ্ছে ফিনিশ পয়েন্ট, তাহলে আমার এখন কাজ হবে বি এর কম্পোনেন্ট থেকে এর কম্পোনেন্ট গুলো বিয়োগ করা। তার মানে 4 - 2i প্লাস 3 - 3j প্লাস -2 -1 কে। বুঝতে পেরেছো কি বলেছি? যেহেতু আমি এবি বের করছি, এবি বের করলে উল্টা, কিন্তু যেটা আগে থাকবে সেটা হচ্ছে আদি পয়েন্ট, আর যেটা পরে থাকবে সেটা হচ্ছে চূড়ান্ত পয়েন্ট। আমরা সবসময় চূড়ান্ত পয়েন্টের কম্পোনেন্ট থেকে আদি পয়েন্টের কম্পোনেন্ট গুলো বিয়োগ করে থাকি ভেক্টর বের করার সময়। তাহলে এখান থেকে আসবে 2i প্লাস 0j -3k। যদি আমি বিএ বের করতাম, বিএ মনে করো বিএ বের করতাম, তখন কি করতাম, বি পয়েন্টটা হতো ইনিশিয়াল পয়েন্ট আর এই পয়েন্টটা হতো ফিনিশ পয়েন্ট। তখন এই এ পয়েন্টের কম্পোনেন্ট থেকে বি পয়েন্টের কম্পোনেন্ট গুলো বিয়োগ করতাম, তাই তো? জি স্যার। বুঝতে পেরেছো তো? ওকে, জি তাহলে স্যার। আমরা এবি বের করেছি। এখন কি বের করতে হবে? আরেকটা ভেক্টর বের করতে হবে, এই ভেক্টরের কম্পোনেন্ট বের করতে হবে কোন দিকে? সিডি ভেক্টরের দিকে। তাহলে আমরা যেহেতু প্রথমটা কি করেছি দেখো, এ থেকে বি এর দিকে গিয়েছি, তাহলে পরেরটা আমরা অবশ্যই সিকোয়েন্স মেনটেন করতে হবে, সি থেকে ডি এর দিকে যেতে হবে। যদি জি স্যার। প্রথমটা তুমি বি থেকে এর দিকে আসো, তাহলে দ্বিতীয়টা ডি থেকে সি এর দিকে যেতে হবে। এই সিকোয়েন্সটা যেন ভুল না হয়, না হলে কিন্তু একটা মাইনাসের ঝামেলা চলে আসবে। নাও সিডি ভেক্টর ইকুয়াল টু, আচ্ছা সিডি পয়েন্টটাকে আমি একটু দিই, এই পয়েন্টটা সি, এই পয়েন্টটা ডি মনে করলাম। তাহলে সি পয়েন্টের স্থানাঙ্ক কত ছিল? -1 0 3, ডি পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে 269। তাহলে সিডি ভেক্টর কত হবে? সিডি ডি পয়েন্টের কম্পোনেন্ট থেকে 2 মাইনাস প্লাস 1 i প্লাস 6 - 0j প্লাস 9 - 3 কে। বুঝা গেল? তাহলে সেখান থেকে 3i প্লাস 6j মাইনাস প্লাস 6। ওকে, বের হয়ে গেছে। আমার এবি ভেক্টরের কম্পোনেন্ট বের করতে হবে কোন দিকে? সিডি ভেক্টরের দিকে। তাহলে যে ভেক্টরের দিকে কম্পোনেন্ট বের করতে হবে, আমার প্রথম কাজ কি হবে? সেই ভেক্টরের দিকে একটা একক ভেক্টর বের করে রাখা, তাই তো? জি স্যার। ওকে, তাহলে লেট এ
বি এ ইউনিট ভেক্টর along CD সিডি বরাবর এ একটা ইউনিট ভেক্টর, তাহলে সিডি ইকুয়াল টু কি হবে, এ ইউনিট ভেক্টর ইকুয়াল টু কি হবে, সিডি ভেক্টর ডিভাইডেড বাই সিডি ভেক্টরের মান। সিডি ভেক্টরের মান। তাহলে সেখান থেকে 3i প্লাস 6j প্লাস 6k ডিভাইডেড বাই মান কত হবে, রুট ওভার 3 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 6 স্কয়ার, কত হয় দেখো তো, মানটা বের করে বলো, শুধু রুট আকারেই বলো, এই রুটের মধ্যে কত আসে। স্যার 9 আসে। 9 জি স্যার। 9 আসে এখান থেকে। টোটাল আচ্ছা, তাহলে 3/9i প্লাস 6/9j প্লাস 6/9k একক ভেক্টর পেয়ে গেছি আমি। এই একক ভেক্টরটাকে এই এবি ভেক্টরের সাথে গুণ করে দিলেই আমি কি পেয়ে যাব, এবি ভেক্টরের কম্পোনেন্ট পেয়ে যাব ওই সিডি ভেক্টর বরাবর। তাহলে নাও the component of AB vector component কোন দিকে, in the direction of CD equal to কত হবে, AB vector ডট গুণফল এই বরাবর CD বরাবর ইউনিট ভেক্টর A। তাহলে AB ভেক্টরটা কি ছিল, AB ভেক্টরটা ছিল 2i প্লাস 0j মাইনাস 3k, তার সাথে ডট গুণফল হবে 3/9 প্লাস 6/9j প্লাস 6/9k। ফাইনালি সেখান থেকে 2 into 3/9 প্লাস 0 into 6/9 প্লাস দুটো ভেক্টরকে ডট গুণফল করলে কি হয়, ax bx, তাহলে x bx, ay by ay by প্লাস az bz, 6/9 মাইনাস 318/9, তো সেখান থেকে 9 লসাগু করলে 6 মাইনাস 18 318, তাহলে 12 মাইনাস 12/9 ইকুয়াল টু, এটাকে কাটাকাটি করলে যা হবে সেটাই অ্যান্সার, মাইনাস 3 যদি কাটি 4/3। ওকে, এটাই অ্যান্সার। এখন তোমরা আমাকে বলো যে কম্পোনেন্ট স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? জি স্যার, কম্পোনেন্ট স্কেলার রাশি নাকি ভেক্টর ভেক্টর রাশি রাশি? স্যার, যেহেতু স্যার ভেক্টর না স্কেলার? কম্পোনেন্ট না, স্কেলার তো হয়, কারণ স্যার আই জে কে এখানে একক ভেক্টর তো নাই স্যার, তাহলে স্যার স্কেলার হবে। তোমরা কিন্তু বেশ বুঝে বুঝে অ্যান্সার করার চেষ্টা করো, এটা কিন্তু খুব ভালো একটা কোয়ালিটি। তোমরা এখন যথেষ্ট কোশ্চেন করলে যথেষ্ট চেষ্টা করো যে এটাকে কথা বলার আগে এটাকে অ্যানালাইসিস করার, যে কেন স্কেলার বলবো, কেন ভেক্টর বলবো। গুড, হ্যাঁ ইউ আর রাইট, আইজেকে নাই, এটা স্কেলার হওয়ার কথা। আবার আরেকটা লজিকেও স্কেলার হওয়ার কথা, দুইটা ভেক্টরকে ডট গুণফল করলে সবসময় স্কেলার আউটপুট পাওয়া যায়, সেটাই পেয়েছি আমরা। জি স্যার। তারপরেও কম্পোনেন্ট ভেক্টর এক্সেপশন, তারপরেও কম্পোনেন্ট ভেক্টর, এই জিনিসটা আসলে ভেক্টর কেন ভেক্টর হলো দেখো বলে দিচ্ছি, যে দ্য কম্পোনেন্ট অফ এবি এর কম্পোনেন্ট ইন দ্য ডিরেকশন অফ সিডি, তার মানে এত একক সিডি এর দিকে, এবি এর কম্পোনেন্ট এটা এবং এত একক সিডি এর দিকে। তাহলে যেহেতু এখান থেকে আমি এটা দিকের কথা বলেই নিয়েছি প্রথমে, সুতরাং এখানে আইজেকে কোনো কিছু না থাকলেও সেহেতু সিডি এর দিকে, আইজেকে থাকবে না তো, কারণ সেখানে আই থাকবে কোন দিকে, এক্স এর দিকে হলে, জে থাকবে ওয়াই এর দিকে হলে, কে থাকবে জেড এর দিকে হলে, আর কম্বাইন্ড ভেক্টর হলে আইজেকে থাকা উচিত। কিন্তু এখানে আমি বলে দিচ্ছি যে এই ভেক্টরটা হচ্ছে সিডি এর দিকে, তার মানে সিডি এর সাথে যেই আইজেকে গুলো আছে এখানেও ঠিক সেই একই রকম, বাট এটা সিডি এর স্পেসিফিক সিডি এর দিক বরাবর।
এখানে আমি কথা লিখে নিয়েছি যেটা সিডি এর দিক বরাবর, এই যেটা কম্পোনেন্ট অলওয়েজ ভেক্টর, এই কথাটা মনে রাখবা। এখানে যদিও আমি স্কেলার আউটপুট পেয়েছি, দুইটা ভেক্টরের ডট গুণফল অবশ্যই স্কেলার হয়, এত কিছু হওয়া সত্ত্বেও ও ভেক্টর, কারণ আমি বলে নিচ্ছি যে এইটা সিডি এর দিকে, তার মানে এই এত একক, মনে করো 5 ঘর, এটা 5 ঘর, 5 ঘর সিডি এর দিকে, 10 ঘর সিডি এর দিকে, এরকম ব্যাপারটা। তাহলে কম্পোনেন্ট অলওয়েজ ভেক্টর, প্রজেকশন অলওয়েজ স্কেলার। তার ব্যাখ্যা বলেছিলাম যে প্রজেকশন সবসময় উপরে হয়, আর কম্পোনেন্ট অলওয়েজ ভেক্টর, কারণ কম্পোনেন্ট সবসময় একটা নির্দিষ্ট জিনিসের দিকে হয়। যা শিখলাম সেখানে কোনো কনফিউশন থাকলে বলো, কোথাও কোনো কনফিউশন আছে? স্যার ক্লিয়ার স্যার। ওকে, ভেরি গুড। এখান থেকে কিন্তু এই টাইপস এর ম্যাথ আসবে, আর এই কম্পোনেন্ট টাইপের ম্যাথ একটা অবশ্যই আসবে, ডেফিনেটলি এরকম একটা ম্যাথ আসবে। সুতরাং আমি বইয়ের যে এক্সারসাইজ গুলো দিয়ে দিব সেগুলো একটু ভালো করে চর্চা করো, ফাইনাল পরীক্ষার কোশ্চেন মিডের থেকে অনেক বেশি সহজ হবে। টেনশন করো না, টেনশন না করে পড়ালেখা করো, ভালো করে এটা স্যার আসবে। আমাদের 35 উপরে পেতে হবে স্যার সামনে হ্যাঁ পরীক্ষায়। স্যার আমাদের সামনে পরীক্ষায় 35 উপরে পাইতে হবে স্যার, একটু। হ্যাঁ, পাবা ইনশাল্লাহ, অনেকেই 40 পাবা, কারণ তোমাদের সেকশনের যে টাইপের কোশ্চেন ছিল অন্য অন্য সেকশনে সেই টাইপের কোশ্চেন স্যার। হয়নি, ওরা খুব ভালো করেছে, সেই তুলনায় তোমরা তোমাদের কোশ্চেন লেভেল অনুযায়ী তোমরা ঠিক করেছো, তোমাদের মার্কটা ভালোই আছে। কিন্তু অন্য অন্যরা দেখা যাচ্ছে সহজ কোশ্চেনে ফাঁকা মাঠে গোল দিচ্ছে। সুতরাং আমার স্টুডেন্টদের আমি সেই দিকটা অবশ্যই দেখা উচিত আমার। আমি ফাইনাল পরীক্ষায় হেভি ওয়েট কোনো কোশ্চেন করব না, সিম্পল টাইপের কোশ্চেনই করব, অনেকেই 40 পাবা ইনশাল্লাহ। হ্যাঁ বলো, স্যার বলো লাস্ট কি একটা কথা বলছিলে? বললেন কম্পোনেন্ট, কিন্তু দেখা যাচ্ছে ভাষাগত কিছু চেঞ্জ থাকবে। হ্যাঁ, ভাষাগত চেঞ্জ মানে কিরকম, যে আমি পয়েন্ট না বলে বললাম যে মহাকাশ স্টেশন, এরকম টাইপের কথা বললাম, বা ভেক্টর না বলে বললাম যে ডিরেকশন অফ বা ভেলোসিটি অফ রকেট, এরকম বললাম। ভেক্টরকে আমি, তোমরা ভাষা যাই হোক, তোমরা দেখা যাচ্ছে কোশ্চেনটা পড়লে বুঝতে পারবা যে আমি একটা ভেক্টরের কথা বললাম, এ একটা ভেক্টর না বলে বললাম যে এ ইজ দা ভেলোসিটি অফ এ রকেট গিভেন a equal to 3i 2j 4k, এরকম একটা ব্যাপার দিলাম। এরকম এই জিনিসগুলো দিলে কোশ্চেনের কোনো স্ট্রাকচারে কোনো চেঞ্জ হবে না, বেসিকের কোনো চেঞ্জ হবে না, দেখা যাচ্ছে ভাষাগত দু একটা চেঞ্জ থাকতে পারে, সেটা তুমি দেখলেই বুঝবা। হ্যাঁ বলো, কি যেন কি বলছিলে? স্যার লাস্টে একটা লাইন বলছিলেন কম্পোনেন্ট অলওয়েজ ভেক্টর, মানে কারণটা বলছিলেন ওটা একটু বললে আরেকবার। আচ্ছা, কম্পোনেন্ট ভেক্টর তার কারণ হচ্ছে যে দুইটা ভেক্টরের এক্সেপশন, কম্পোনেন্ট খুবই এক্সেপশন একটা টপিক, দুইটা ভেক্টরের ডট গুণফল সবসময় স্কেলার হয়। আবার এখান থেকে গুণফল করার পরে আমরা দেখছি কোনো আইজেকে নাই, তারপরেও ভেক্টর, কারণ কি ওর দিকটা কিন্তু আমরা মেনশন করে নিচ্ছি। আমি তোমাদের ক্লাসে হয়তো একটা কথা বলেছিলাম কিনা খেয়াল করো, যে এই কথাটা অনেক সেকশনে বলেছি, তোমাদের হয়তো বলতে পারি যে ভেক্টর হতে গেলে তার অবশ্যই আইজেকে সাথে থাকতে হবে, অথবা রিটেন কথার মধ্যে এই লিটারেচারের মধ্যে লেখা থাকতে হবে তার ডিরেকশন সম্পর্কে কোনো কিছু, যে ওইটা ওই দিকে এইদিকে এইদিকে এরকম। লিটারেচারের মধ্যে দেখো লেখা আছে যে সিডি এর দিকে, সুতরাং এটা আইজেকে না থাকার পরেও সে ভেক্টর, কারণ সে সিডি এর দিকে। যদি সিডি এর উপরে হতো তাহলে আমরা ডিরেকশন সম্পর্কে কোনো আইডিয়া পেতাম না, বাট যেহেতু বলছে সিডি এর দিকে, তার মানে সিডি এর যে দিক, এইখান থেকে এই এত একক, সেটাও সিডি এর দিক বরাবর। মনে করো এখান থেকে 5 আসলো, 5, তাহলে 5 একক সিডি এর দিকে। সিডি এর দিক যদি উত্তর দিকে হয় তাহলে এটাও 5 একক সিডি এর দিকে, উত্তর দিকে, এরকম ব্যাপারটা। এই জন্য কম্পোনেন্ট সবসময় ভেক্টর হয়, আর প্রজেকশন সবসময় স্কেলার হয়, কারণ প্রজেকশন সবসময় উপরে হয়, দিকে হয় না। ক্লিয়ার না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরের টপিকে যাই। জি স্যার। এর পরের টপিকটা হচ্ছে একটা ভেক্টর তিনটা অ্যাক্সিসের সাথে কি টাইপস এর কোণ উৎপন্ন করে সেটা। মনে করো থ্রি ডাইমেনশন অ্যাক্সিস আঁকলাম আমি, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। এখান থেকে আমি একটা ভেক্টর নিলাম, এই ভেক্টরটাকে আমি এ ভেক্টর বললাম।
এখন এই এ ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে সেটা আমাকে বের করতে হবে। আমি মনে করলাম এ ভেক্টর আর এক্স অক্ষের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা এক্স। তাহলে থিটা এক্সটা আমি কিভাবে বের করতে পারবো? মাথা কাটাবো তো, কিভাবে বের করা যায়? এ ভেক্টর এবং এক্স এর মধ্যে কোণ কিভাবে বের করা যায়? একটা ভেক্টর দেওয়া আছে, সেই ভেক্টরের সাথে এক্স অক্ষের কোণ বের করব, ওয়াই অক্ষরে বের করব, জেড অক্ষরে বের করব, তিনটাই বের করব। বাট এক্স অক্ষের কিভাবে বের করা যায় সেটা আগে একটু চিন্তা করো, তারপরে ওয়াই জেড চিন্তা করব। আমার কোশ্চেনটা কি বুঝতে পেরেছো? স্যার এটা কি না স্যার, একটু যে একটু এক্স বলেন আর স্যার। বলো বলো। বলছিলাম কোশ্চেনটা একটু বললে ভালো হতো স্যার। হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে একটা ভেক্টর দেওয়া আছে, 3 ডাইমেনশন অবস্থায় একটা ভেক্টর দেওয়া আছে, সেই ভেক্টরটা এক্স এর সাথে কি কোণ উৎপন্ন করে, ওয়াই অক্ষের সাথে কি কোণ উৎপন্ন করে, আর জেড অক্ষের সাথে কি কোণ উৎপন্ন করে, এটা আমাদের বের করতে হবে। এখন এই তিনটা বের না করে আমি আগে একটার কথা বলেছি তোমাদের, যে একটা ভেক্টর এ, সেটা এক্স অক্ষের সাথে যদি থিটা এক্স কোণ উৎপন্ন করে, তাহলে থিটা এক্সটাকে, এই কোণটাকে কিভাবে বের করা যায়? বা আরো সহজ করে বললে, একটা ভেক্টর এবং এক্স অক্ষ এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা আমরা কিভাবে বের করতে পারি? এক্স অক্ষের সাথে একটা ভেক্টর, স্যার কস থিটা দিয়ে। স্যার এবি বি তো নাই এখানে। স্যার কস থিটা ব্যবহার করে করা যায় না? হ্যাঁ, কস থিটা ব্যবহার করেই করতে হবে, কিন্তু সেটা কিভাবে, কোন ওয়েতে গেলে এটা করা যায়? স্যার এক্স আর হচ্ছে এ ধরে নিয়ে স্যার এক্স এর সাপেক্ষে যেহেতু স্যার এ একটা ভেক্টর দিয়েছে। এ তো দেওয়াই আছে, এক্স অক্ষ বরাবর তো একটা ভেক্টর আছে, ভুলে গেছো সেই ভেক্টরের কথা? হ্যাঁ, একজন একজন অ্যান্সার করেছে এ ভেক্টর ডট আই, ঠিক আছে, এটাই হবে। এক্স অক্ষের দিকে তো একটা ভেক্টর আছে, যখনই আমাকে কোন রিলেটেড কোনো কিছু বলবে তখন আমি ডট গুণফল চিন্তা করব, মনে থাকবে? কোন বের করতে বলছে বা কোন দেওয়া আছে, অন্য কোনো কিছু করতে বলছে, এই সম্বন্ধীয় কথাবার্তা বলা থাকলেই আমি ম্যাক্সিমাম কেসই 99% কেসে আমি ডট গুণফল চিন্তা করব। এক্সেপশন একটা আছে, সেটা আলাদা, কিন্তু কোন রিলেটেড কোনো কিছু থাকলে আমি ডট গুণফল চিন্তা করব, বিশেষ করে যখন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে বলবে। তাহলে দেখো, আমার এ ভেক্টরের সাথে এক্স এর কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা বের করতে বলছে। তাহলে এক্স বরাবর তো একটা ভেক্টর আছে, সেই ভেক্টরের নাম কি? আই ভেক্টর। তাহলে এ ভেক্টরের সাথে যদি আমি আই ভেক্টরকে ডট গুণফল করি, তাহলে কত হবে? এর মান আসবে এ, আই এর মান আসবে কত? আই এর মান 1 গুণ এদের অন্তর্গত কোণ মনে করলাম থিটা এক্স, তাহলে সেটা cos থিটা এক্স। এবার তোমরা একটু আগে পড়েছো এ ডট আই সমান সমান কি লেখা যায় বলো? একটু আগেই পড়েছো। স্যার এক্স অবশ্যই এক্স। তাহলে এ ডট আই সমান সমান এক্স লেখা যায়, আর এখান থেকে এ cos থিটা এক্স, সেখান থেকে আমি লিখতে পারি cos থিটা এক্স ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই এ। ফাইনালি আমি কোণ বের করতে যাচ্ছি, অতএব থিটা এক্স ইকুয়াল টু cos ইনভার্স এক্স বাই। তাহলে একটা ভেক্টর এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা যদি থিটা এক্স হয়, তাহলে থিটা এক্স ইকুয়াল টু cos ইনভার্স এক্স বাই এ। তাহলে যদি ওয়াই এর সাথে কোণ উৎপন্ন করে থিটা ওয়াই, তাহলে থিটা ওয়াই ইকুয়াল টু কত হবে বলো তো? স্যার কজ ইনভার্স cos এ ইনভার্স এ ওয়াই বাই এ। বাই এ হবে। হ্যাঁ, থিটা জেড ইকুয়াল টু হবে cos ইনভার্স এ জেড বাই এ। তাহলে যদি আমাকে এখন কোশ্চেন করে, যে একটা ভেক্টর দেওয়া আছে, সেই ভেক্টরটা এক্স এর সাথে কত কোণ উৎপন্ন করে, ওয়াই এর সাথে কত কোণ উৎপন্ন করে, জেড এর সাথে কত কোণ উৎপন্ন করে, যদি এটাকে আমাকে কোশ্চেন করা হয়, তাহলে আমি কি আনসার করব? যে আমি ধরে নিব যে সেটা এক্স এর সাথে থিটা এক্স কোণ উৎপন্ন করে, তাহলে থিটা এক্স ইকুয়াল টু এটা, থিটা ওয়াই ইকুয়াল টু এটা, থিটা জেড ইকুয়াল টু এটা। যেখানে এই ক্যালকুলেশন গুলো তোমরা অলরেডি জানো, যে এ এক্স কিভাবে বের করতে হয়, এ কিভাবে বের করতে হয়, এগুলো সবই তোমরা জানো। তারপর আমি অঙ্ক করাই দিব। এতটুকু বোঝা গেল কিনা? যতটুকু বোঝালাম
জি স্যার। আচ্ছা। এখানে আরেকটা কথা বলতে পারে যে সরাসরি কোণের কথা না বলে বলতে পারে ডিরেকশন কোসাইন, যে একটা ভেক্টর দিয়ে বলতে পারে যে এই ভেক্টরটা ডিরেকশন কোসাইন, এক্স অক্ষের ডিরেকশন কোসাইন বের করো, ওয়াই অক্ষের ডিরেকশন কোসাইন বের করো, অথবা জেড অক্ষের ডিরেকশন কোসাইন বের করো, অথবা এক্স ওয়াই জেড কোনো কিছুই বললো না, শুধু বললো ডিরেকশন কোসাইন বের করো। তার মানে ওর মধ্যে সবগুলো বের করতে বলেছে, এরকম একটা কথা। তো ডিরেকশন কোসাইন ব্যাপারটা একই রকম, শুধুমাত্র থিটা এক্স না বের করে cos থিটা এক্স বের করতে হবে। তাহলে cos থিটা এক্স কত? এক্স বাই এ। এটা হচ্ছে ডিরেকশন কোসাইন আর এটা হচ্ছে অ্যাঙ্গেল। এটা হচ্ছে এক্স অক্ষের ডিরেকশন কোসাইন আর এটা হচ্ছে এক্স অক্ষের সাথে তৈরিকৃত বা গঠনকৃত অ্যাঙ্গেল। তাহলে ওয়াই অক্ষের ডিরেকশন কোসাইন কত হবে? cos থিটা ওয়াই। তাহলে এটা এই পাশে আসলে cos থিটা ওয়াই হয়ে যাবে, সেটা ইকুয়াল টু কত? এ ওয়াই বাই এ। আর cos থিটা জেড, cos থিটা জেড ইকুয়াল টু এ জেড বাই। তো ডিরেকশন কোসাইন বললে আমি এই ক্যালকুলেশনটা করব যে cos থিটা এক্স, cos থিটা ওয়াই, cos থিটা জেড। আর যদি স্পেসিফিক ভাবে বলে যে এক্স অক্ষের ডিরেকশন কোসাইন, তখন আমি এটা করব। যদি স্পেসিফিক ভাবে বলে এক্স এর সাথে উৎপন্ন কোণ, তখন এটা করব। যখন স্পেসিফিক ভাবে বলবে ওয়াই এর সাথে উৎপন্ন কোণ, তখন এটা করব। আর যদি কোনো কিছু না বলে আমাকে জেনারেলাইজড একটা কথা বলা হয়, জেনারেল একটা কথা বলা হয় যে কোঅর্ডিনেট অ্যাক্সিস এর সাথে কোণ উৎপন্ন করে সেটা দেখাও। তো কোঅর্ডিনেট অ্যাক্সিস মানে হচ্ছে ভেক্টরটা যেই ডাইমেনশনের তার কোঅর্ডিনেট অ্যাক্সিস হচ্ছে সেই ডাইমেনশন। মনে করো আমি কথাটা কি বললাম বোঝা গেল না। মনে করো a ইকুয়াল টু 2i প্লাস 3j প্লাস 4k। তো এই ভেক্টরটার ডাইমেনশন কত? 3। তাহলে এর কোঅর্ডিনেট অ্যাক্সিস হচ্ছে 3 ডাইমেনশন। তার মানে এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে কি কোণ উৎপন্ন করে, ওয়াই এর সাথে কি কোণ উৎপন্ন করে, জেড অক্ষের সাথে কি কোণ উৎপন্ন করে, সবগুলো তোমাকে বের করতে বলেছে। আবার যদি বলে যে একটা ভেক্টর দিয়ে ডিরেকশন কোসাইন বের করো, তার মানে সবগুলো বের করতে বলেছে। আর যখন স্পেসিফিক ভাবে বলবে যে এক্স এর ডিরেকশন কোসাইন বের করো বা ওয়াই এর ডিরেকশন কোসাইন বের করো, তখন তুমি সেই স্পেসিফিক একটা মান বের করবা। যখন স্পেসিফিক একটা কোণের কথা বলবে, তখন স্পেসিফিক একটা কোণের অ্যাঙ্গেল, একটা কোণের কথা, কোণের ক্যালকুলেশন করবা। আর যখন এরকম একটা না বলে বলবে কোঅর্ডিনেট অ্যাক্সিস, তখন তুমি সবগুলোই করবা। বোঝা গেল কিছু? জি স্যার। জি স্যার। একটা অঙ্ক করি। স্যার খাতাটা একটু উপরে উঠাবেন স্যার। হ্যাঁ, স্যার এ ভেক্টর স্যার আই হয়েছে সমান স্যার। কি লিখছেন স্যার? স্যার এ ভেক্টর আই সমান এটা কি এ এক্স ডিভাইডেড বাই ওয়াই? বলো, আবার বলো। স্যার এ ভেক্টর আই সমান মানে প্রথম লাইনটা স্যার। হ্যাঁ, প্রথম লাইনটা এ ভেক্টর আই। হ্যাঁ, হ্যাঁ তাহলে এর মান, জি স্যার এটা সমান আই এর কি মান 1, লিখছেন এটা? এটা সমান a সমান into এ 1 ইন্টু 1 ইন্টু এদের অন্তর্গত কোণ, ওই যে ডট গুণফলের সঙ্গে অনুযায়ী এর মান, আই এর মান, এদের অন্তর্গত কোণের cos থিটা। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমরা এরকম একটা অঙ্ক করি। জি স্যার। Find the angle that the vector a 4i minus 8j plus k makes with coordinate axis. ওকে, দেখো কি বললো, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল গুলো বের করো, কোন স্যার অ্যাঙ্গেল গুলো খাতাটা একটু বাম দিকে সরাই দিবেন। জি স্যার ঠিক আছে। রোটেট করে নাও, তাহলে দেখতে পাবা। রোটেট করো, স্ক্রিনটাকে রোটেট করে ওয়াইড অ্যাঙ্গেলে নাও। স্যার রোটেটই করা স্যার, ওই ওই পাশে একটু বেশি চেপে যায় তো এই জন্য। ও আচ্ছা, ঠিক আছে। ফাইন্ড দ্য অ্যাঙ্গেল দ্যাট দ্য ভেক্টর a makes with coordinate axis। তার মানে a ভেক্টরটা
এই ভেক্টরের যে তিনটা- কোঅর্ডিনেট অ্যাক্সিস আছে তার সাথে যে কোণ উৎপন্ন করে সেগুলো বের করতে হবে। তাহলে এটা তিনটা- কয় ডাইমেনশনের ভেক্টর? 3 ডাইমেনশনের তিনটা। ভেক্টর। জি তাহলে স্যার, এর কোঅর্ডিনেট অ্যাক্সিস কয়টা আছে? 3টা আছে। তিনটা স্যার, এক্স ওয়াই জেড। তাহলে আমরা সলিউশনে চলে আসলাম। এখানে কিন্তু আরেকটা জিনিস বলতে পারতো যে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল এস বাদ দিয়ে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল দ্যাট দ্য ভেক্টর এ মেক উইথ এক্স অ্যাক্সিস। এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে তখন তুমি একটা বের করবা, কারণ এখানে স্পেসিফিক একটাই চাপ হচ্ছে। বাট এখানে কিন্তু স্পেসিফিক কোনো অ্যাক্সিসের কথা বলা হচ্ছে না, 3টা অ্যাক্সিসের কথাই বলা হচ্ছে। জি স্যার, বুঝতে let the vector a equal to 4i minus 8j plus k make theta x, theta y and theta z angle with x, y and z axis respectively. তাহলে মনে করি ভেক্টর এ এক্স অক্ষের সাথে থিটা এক্স কোণ উৎপন্ন করে, ওয়াই অক্ষের সাথে থিটা ওয়াই কোণ উৎপন্ন করে এবং জেড অক্ষের সাথে থিটা জেড কোণ উৎপন্ন করে। রেসপেক্টিভলি কথাটার অর্থ হচ্ছে, রেসপেক্টিভলি বা সিকোয়েন্সিয়ালি তার কথাটার অর্থ হচ্ছে যে এটার সাথে এটা, এক্স অক্ষের সাথে এটা, ওয়াই অক্ষের সাথে এটা এবং জেড অক্ষের সাথে এই কোণ উৎপন্ন করে। ইন দ্যাট কেস থিটা এক্স ইকুয়াল টু, অতএব আমরা ব্যাখ্যাটা তো আমরা পেয়েছি যে কিভাবে এই থিটা এক্স ইকুয়াল টু এটা আসলো। এই ব্যাখ্যাটা তো আমরা পেয়েছি যে এই লাইনগুলো করে অনেক কম্পোনেন্ট সব বুঝে আমরা তখন কিন্তু এই লাইনটা পেয়েছি। নাহলে কিন্তু আমরা এই সূত্র আকারে মনে রাখলে কিন্তু আমরা বুঝতেই পারতাম না যে কোত্থেকে আসলো। আমরা ফিগার একে কম্পোনেন্টের রিলেশনটা এস্টাবলিশ করে তারপরে আমরা বুঝতে পেরেছি হ্যাঁ এখান থেকে এটা আসে। তো আমরা সরাসরি সূত্র বসাই দেবো, যেহেতু আমাদের মাথায় বেসিক আছে আমরা ওই লাইনগুলো লিখবো না। অতএব থিটা এক্স ইকুয়াল টু cos ইনভার্স ax ডিভাইডেড বাই a। তাহলে cos ইনভার্স ax মানে কত ছিল? 4, তাই না? ওই ভেক্টরে দেখো ax এর মান, x এর কম্পোনেন্ট 4, রুট ওভার 4 স্কয়ার প্লাস মাইনাস 8 স্কয়ার প্লাস 1 স্কয়ার। এখান থেকে যা আসবে সেটা অ্যান্সার। অনুরূপভাবে থিটা y বের করো, থিটা z বের করে আমাকে বলো কত হয়। কত আসছে বলো? স্যার থিটা ওয়াই আসতে হলো স্যার cos ইনভার্স -8 ডিভাইডেড রুট ওভার 90। ক্যালকুলেটর প্রেস করো, ইনভার্স করলে কত হয়? ইনভার্স করলে কত হয়? ক্যালকুলেটর প্রেস করো। স্যার থিটা এক্স হবে হলো 63.1, থিটা কত? ওয়াই 60 3.1, থিটা এক্স 63.1 3.61, 6। আচ্ছা, থিটা ওয়াই হলো 152.73, পয়েন্ট 7।
3 আচ্ছা ঠিক আছে ও এটা থিটা জেড হলো 83.62 ওকে ঠিক আছে ওকে তো ডট গুণফলের ব্যাপারগুলো এরকমই ছিল ডট গুণফলের টপিক গুলো আমরা পড়লাম আমরা এখন ক্রস প্রোডাক্টে চলে যাব আজকে ক্রস প্রোডাক্টের ডেফিনিশনটা পড়াবো আগামী দিন থেকে আমরা ক্রস প্রোডাক্টের ভিতরে ঢুকবো ইলাবোরেট করব আর আমাদের এই চ্যাপ্টারটা একটু বড় এই চ্যাপ্টারটা অনেকগুলো বেসিকের অঙ্ক আছে সুতরাং আমরা এই যে যেভাবে শিখছি এইভাবে যদি শিখে যাই তাহলে অঙ্ক আমাদের কাছে পানির মতো মনে হবে বাট আমরা যদি থিওরি গুলো না পারি কম্পোনেন্ট কি প্রজেকশন কি এই ব্যাপারে আমাদের কোনো আইডিয়া নাই তখন কিন্তু আমাদের এই অঙ্ক আসলে আমরা হয়তো ক্যালকুলেশন পারবো কিন্তু ভুলে খুব স্বাভাবিক ভুলে যাওয়া যে আমি তো ভালো করে পড়ি নাই বেসিক গুলো আমি জানিই না সুতরাং সেক্ষেত্রে কিন্তু স্লিপ করার চান্স থাকবে এই জন্য আমি সবসময় থিওরির উপরে জোর দিই বেশি থিওরি পারলে অঙ্ক আমরা সহজেই পারবো ক্রস প্রোডাক্ট ক্রস প্রোডাক্টের আরেকটা নাম হচ্ছে ভেক্টর প্রোডাক্ট তো ডেফিনিশনটা কি সেটা একটু দেখি দ্য ক্রস প্রোডাক্ট তোমরা জানো তারপর আমি একটু লিখে দিচ্ছি মেমোরি আপ করছি দ্য ক্রস প্রোডাক্ট or vector product the cross product or vector product of two vectors A and B is denoted by the cross product or vector product of two vectors A and B is denoted by A cross B and it is defined as the product of magnitude of A and B and sine of angle theta between them and a unit perpendicular vector eta which is perpendicular both A and B অনেকগুলো কথা লিখলাম বোঝাই দিচ্ছি যদি কেউ লিখে থাকো লিখে নাও তো কি লিখলাম এত কথা কি লিখলাম সেটা আমি পড়ার আগে কি লিখলাম সেটা সম্পর্কে একটু বলি তারপরে পড়ছি দুটো ভেক্টর দেওয়া আছে একটা ভেক্টর A একটা ভেক্টর B A ভেক্টর B ভেক্টর এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা তো এই দুটো ভেক্টরের মধ্যবর্তী ক্রস গুণফলকে লেখা হবে A ক্রস B আর A ক্রস B ইকুয়াল টু হবে পার্টিকুলার A এর মান পার্টিকুলার B এর মান এদের যে অন্তর্গত কোণ সেই কোণের সাইনের মান এবং AB যে সমতল অবস্থিত সেই সমতলের উপর লম্ব একটা একক ভেক্টর এটা তার গুণফলের সমান এই কথাটা আমি এখানে লিখেছি আরেকবার বলি দুটো ভেক্টর A এবং B এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে A এবং B এর ক্রস গুণফলকে লেখা হবে A ক্রস B এবং A ক্রস B ইকুয়াল টু হবে পার্টিকুলার A এর মান পার্টিকুলার B এর মান এদের অন্তর্গত কোণের সাইন থিটার মান এবং AB যে সমতলে অবস্থিত সেই সমতলের উপর একটা লম্বা একক ভেক্টর এটা তার গুণফলের সমান A ক্রস B ইকুয়াল টু এবার দেখো আমি কি লিখেছি এখানে সেটা পড়ি দ্য ক্রস প্রোডাক্ট or vector product
ভেক্টর প্রোডাক্ট কেন বলা হচ্ছে সেটাকে আমি ব্যাখ্যা দিব একটু পরে। দ্য ক্রস প্রোডাক্ট অর ভেক্টর প্রোডাক্ট অফ টু ভেক্টরস এ এন্ড বি ইজ ডিনোটেড বাই এ ক্রস বি। তো দুইটা ভেক্টরের মধ্যে ভেক্টর প্রোডাক্টকে এ ক্রস বি এই আকারে লেখা হয়। এন্ড স্যার ওইটা কি ডিমোটেড? ডিনোটেড, হ্যাঁ ডিনোটেড। ডিনোটেড ডিনোটেড মানে হচ্ছে এটাকে নির্দিষ্ট করা হয় বা প্রকাশ করা হয়। and it is defined as the product of magnitude of a and b, এবং এটাকে সংজ্ঞায়িত করা হয় a এবং b এর মানের গুণফল দ্বারা। তারপরে কি লিখেছি, and sin of angle theta between them, এবং এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলের সাইনের গুণফল দ্বারা। and a unit perpendicular vector eta which is perpendicular both a and b, এবং একটা লম্ব একক ভেক্টর ইটা যেটা এ এবং বি উভয়ের উপর লম্ব, তার গুণফল দ্বারা এই এ ক্রস বি এর গুণফলকে নির্দিষ্ট করা হয় বা প্রকাশ করা হয়। আবার বলি, এ ক্রস বি কে দুটো sin ভেক্টর theta of angle between them না them? সাইন অফ অ্যাঙ্গেল থিটা বিটুইন দেম টি আর এস ওটা ই n এম, বোঝা যায়। হ্যাঁ এনি লিখেছিলাম, দেম হবে দেম। তাহলে আবার বলি, দুটো ভেক্টরের মধ্যে ক্রস গুণফল কিভাবে লেখা হবে। দুটো ভেক্টরের মধ্যে ক্রস গুণফলকে এ ক্রস বি আকারে লেখা হয়, এবং এ ক্রস বি ইকুয়াল টু পার্টিকুলার এর মান, পার্টিকুলার বি এর মান, এদের অন্তর্গত কোন সাইনের মান, সাইন থিটার মান, এবং এ বি যে সমতলে অবস্থিত সেই সমতলের উপরে একটা লম্ব একক ভেক্টর ইটা, তার গুণফলের সমান এ ক্রস বি। এখানে অনেকগুলো কথা আছে, সে কথাগুলো আমি 5 মিনিটে শেষ করি। এই টোটাল জিনিসটা এ বি সাইন থিটা এটা কিন্তু স্কেলার রাশি, আর ইটাটা হচ্ছে একটা ভেক্টর রাশি। তাহলে একটা স্কেলারের সাথে একটা ভেক্টরকে গুণ করলে, মনে করো 3 একটা স্কেলার, তার সাথে আই একটা ভেক্টর গুণ করলাম, ফাইনালি কত হবে 3i। তাহলে একটা স্কেলারের জি সাথে স্যার, একটা ভেক্টর গুণ করলে কি হয়, ভেক্টরই পাওয়া যাবে স্যার। ভেক্টর পাওয়া যাবে। তাহলে এই যে এ ক্রস বি, এই এ ক্রস বি কে গুণ করে আমরা একটা স্কেলারের সাথে একটা ভেক্টরকে গুণ পাচ্ছি, তাহলে টোটাল গুণফলটা কি একটা ভেক্টর না? ভেক্টর, জি স্যার। এই জন্য এই গুণফলকে বলা হচ্ছে ভেক্টর গুণফল। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, আরেকটা কথা, যে এই যে ভেক্টর, এই ভেক্টরের ডিরেকশন কোন দিকে হবে। এটা ভেক্টর হচ্ছে কেন, এটার জন্য। তাহলে এটার যে ডিরেকশন, এই ভেক্টরের যে ডিরেকশন, এই সম্পূর্ণ ভেক্টরের ডিরেকশন যে একই দিকে হবে, সেখানে কি কোনো ডাউট আছে? না স্যার। আবার বলি, 3i গুণ করলে হলো 3i। তাহলে এই 3i ভেক্টরের ডিরেকশন আর i ভেক্টরের ডিরেকশন এক কিনা? এই 3iটাও x অক্ষের দিকে, iটাও x অক্ষের দিকে, বাট এটা একটা ইউনিট ভেক্টর, এটা একটা পূর্ণাঙ্গ ভেক্টর। ইউনিট ভেক্টর নাও, আর x অক্ষের দিকে আরেকটা ভেক্টর, তাই তো? তো সেই কথাটাই বলছি যে এই এ বি সাইন থিটা এটা একটা স্কেলার, আর এটা হচ্ছে একটা ভেক্টর। তাহলে ইটা ভেক্টরের ডিরেকশন ইটার সাথে গুণ হলে, এ বি সাইন থিটা যখন ইটার সাথে গুণ হচ্ছে, তখন টোটালটা ভেক্টর হয়ে যাচ্ছে। তাহলে এই টোটাল ভেক্টরটা ডিরেকশনটা কোন দিকে হবে? অবশ্যই এটার ডিরেকশন যেদিকে সেদিকে হবে, কারণ এটার জন্যই ভেক্টর হয়েছে। জি স্যার। এখন কথা হচ্ছে এটার ডিরেকশনটা কোন দিকে হবে। এটার ডিরেকশনটা কোন দিকে? আমরা কি শিখেছি, এটার ডিরেকশনটা হচ্ছে এ বি এর লম্ব দিকে। তাহলে এই এ বি কে ক্রস গুণফল করলে যে প্রোডাক্ট পাবো, সেইটা যে ভেক্টর, সেই ভেক্টরের ডিরেকশন কোন দিকে হবে? লম্ব দিকেই। বোঝা গেল না আমার কথা? ইটা যেদিকে হবে সেদিকেই স্যার। অবশ্যই এটার ডিরেকশন কোন দিকে? এ বি যে সমতল অবস্থিত সেই সমতলের উপর লম্ব। আবার আমরা দেখতে পাচ্ছি এই টোটাল ভেক্টরটাও ওই এটার ডিরেকশন বরাবর। তাহলে এ এবং বি দুটা ভেক্টরকে ক্রস গুণফল করলে যে আউটপুট ভেক্টর আসবে, সেই ভেক্টরটার ডিরেকশনও এ বি যে সমতলে অবস্থিত সেই সমতলের লম্ব দিকে হবে। ক্লিয়ার তো এই কথাটা? জি স্যার। মাথা কাটাও, মাথা কাটাও, মাথা কাটাও, মাথা কাটায় বুঝতে হবে জি কিন্তু স্যার, কথাগুলো, কতগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন এটার ডিরেকশনটা কোন দিকে সেটা আমরা একটু বলি। এটার ডিরেকশনটা নির্ণয় করা হয় ডান হাতি স্ক্রু নিয়ম দ্বারা। দেখো আমরা এখানে কি করেছি, এ ক্রস বি করেছি। এ ক্রস বি তার মানে এ থেকে বি এর দিকে আসছি। আমরা যেভাবে আঁকবো, যেভাবে লিখবো, তার সাপেক্ষে ব্যাখ্যাটা করব। তাহলে আমরা এঁকেছি, এটাকে নিচে এঁকেছি, বিটাকে উপরে এঁকেছি, এ ক্রস বি নিয়েছি এখানে।
তাহলে এ ক্রস বি এর থেকে বি এর দিকে তুমি এখানে একটা স্ক্রু রেখে ঘোরাও, এর থেকে বি এর দিকে ঘোরাও, এই যে বাম দিকে ঘোরাচ্ছি, তাহলে ঘোরালে দেখবা এই বাম দিকে কোনো স্ক্রুকে ঘোরালে সেই স্ক্রুটা উপরের দিকে উঠে যায়। তাহলে যদি আমি প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ক্রস গুণফল করি, সেক্ষেত্রে যদি আমার একটা প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে একটা স্ক্রু ঘুরাই ওদের ক্রিয়াবিন্দু থেকে, সেই স্ক্রুটা যদি উপরের দিকে উঠে যায় তাহলে এই ইটার ডিরেকশনটা হবে এই বিন্দু থেকে উপরের দিকে। যদি আমি বি ক্রস এ করি, বি ক্রস এ, সেক্ষেত্রে কি হবে? আবার সেই বি এর মান আসবে, এর মান আসবে, এদের অন্তর্গত কোন সাইন থিটা আসবে এবং আরেকটা ইটা হবে। এই ইটার ডিরেকশনটা কোন দিকে হবে? বি ক্রস এ, তার মানে সেটা হচ্ছে নিচের দিকে। বি ক্রস এ এই বরাবর যদি আমি স্ক্রু ঘুরাই, তাহলে সেই স্ক্রু ডিরেকশনটা আমি দেখবো যে এই বরাবর ডান দিকে স্ক্রুটা ঘোরালে স্ক্রুটা নিচের দিকে যায়। তাহলে এটার ডিরেকশনটা হবে এই বিন্দু থেকে শুরু হয়ে নিচের দিক বরাবর। আগেরটা ছিল এই বিন্দু থেকে শুরু হয়ে উপরের দিক বরাবর, আর এখন হচ্ছে এই বিন্দু থেকে শুরু হয়ে নিচের দিক বরাবর। তাহলে আগের ডিরেকশনের সাথে এখনকার ডিরেকশন কি পরস্পর বিপরীতমুখী না? জি স্যার। তাহলে আগেরটা যদি প্লাস হয় তাহলে এই ডিরেকশনটাকে আমি মাইনাস ডিরেকশন বলবো। বুঝে গেল? তাহলে এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস অফ বি ক্রস এ। তো আজকে এই পর্যন্তই। আমরা আগামী দিনে বিস্তারিত ব্যাখ্যা আরো জাস্ট আমাকে একটু মনে করাই দেবো যে এই পর্যন্ত করেছিলাম। আগামী দিন আমরা এই ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর গুলো কেমন হয়, রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর ইন কেস অফ ডট প্রোডাক্ট করেছিলাম, মনে আছে? তাহলে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর গুলো কেমন হয় সেগুলো আমরা দেখবো। ওকে, তো আজকে এই পর্যন্তই। কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করো, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। স্যার যে নেক্সট ভেক্টরটাকে বলো বলো নেক্সট দিন শুনতে পাইনি, আবার বলো। রাশেদ তোর কোশ্চেনটা শেষ কর। স্যার যে ভেক্টরটা দিয়ে শুরু করব সেটার দিক থেকেই মানে স্ক্রু আকারই করতে হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে ভেক্টরটা আগে আসবে সেখান এ ভেক্টর থেকে ধরছি তাহলে স্যার নিচের থেকে উপরের দিকে যাবে, আর বি থেকে ধরলে উপর থেকে নিচের দিকে আসবে। ওটা তুমি ওই যে স্ক্রুটাকে ঘুরায় দেখবা, জি স্যার, অথবা বুঝতে এখানে পারছি। হ্যাঁ ওই উপর দিকে না নিচের দিকে, এটাকে স্ক্রুটাকে ঘোরালে যদি স্ক্রুটা উপরের দিকে উঠে যায় তাহলে ভেক্টর ডিরেকশন উপর দিকে, যদি স্ক্রুটা নিচের দিকে ঢুকে যায় ভেক্টর ডিরেকশন নিচের দিকে। আর যদি তুমি একেবারে বুঝতে না পারো, একটাকে প্লাস দিলে আরেকটাকে মাইনাস দিতে হবে, এটা বুঝলেই হবে যে একটা যদি প্লাস জি স্যার, হয় বুঝতে পারছি। আর একটা তার সাপেক্ষে মাইনাস। ওকে, অ্যাটেনশন প্লিজ, রেসপন্স প্লিজ। 62, ইয়েস স্যার। 63, ইয়েস স্যার। 64, Yes, sir. 65, Yes, sir. 66, 67, 68, 69, ইয়েস স্যার। 70, 71, 72, 73, 74, 75, 76, Yes, sir. 77, 78, Yes, sir. 79, ইয়েস স্যার। 80, Yes, sir. 81, 81, 82, 82, 83, Yes, sir. 83. 84, Yes, sir. 85, 86, 87, Yes, sir. 88, 89, Yes, sir. 90, Yes, 90, sir. 91, ইয়েস স্যার। 92, 93, Yes, sir. 94,
94, 95, Yes, sir. 95. Sir, 93 present দিয়েছে। হ্যাঁ দিয়েছি, 96, Yes, sir. 97, 98, Yes, sir. 99, Yes, sir. 200, Yes, sir. 201, 5 to 5, 5 to 5, স্যার 5 to 5 আছে স্যার। ওকে দিয়েছি। 35 into 76, 179 maybe present this জি স্যার, আসি স্যার। আসি স্যার। 79, হ্যাঁ দিয়েছি 179 কে। 35 into 76 আসো? জি স্যার, আসি স্যার। আসি স্যার, শোনা যাচ্ছে না। 32 into 88, Yes, sir. 32 into 22, Sir, 16. Yes, sir. 37 into 10, Sir, 222. হ্যাঁ দিয়েছি 222 দিয়েছি। 37 into 10, আচ্ছা এসএমএস করেছে কয়েকজন, আমি চেক করে নিই 1 মিনিটে। আপনাদের মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করো। হ্যাঁ 166 স্যার, আচ্ছা, আমি 166 এসএমএস গুলো দেখছি, তোমরা যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন গুলো করো, আমি এসএমএস গুলো দেখছি। 163 দিয়েছি, 163 দিয়েছি, 166, 166, নেক্সট সেমিস্টারে আমাদের ম্যাথে কি কি টপিকস আছে স্যার? নেক্সট সেমিস্টারে স্যার নেক্সট সেমিস্টারে হচ্ছে তোমাদের লিনিয়ার অ্যালজেব্রা আছে, লিনিয়ার অ্যালজেব্রা, লিনিয়ার অ্যালজেব্রা, আর তার সাথে হচ্ছে কম্বাইন করে আছে লিনিয়ারের সাথে কি আছে, এটা কি কোর্স করছো তোমরা? ভেক্টর এবং জিওমেট্রি, তাই তো? জি স্যার, ভেক্টর এন্ড এরপর আছে লিনিয়ার আর ডিফারেনশিয়াল ইকুয়েশন, লিনিয়ার আর ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হচ্ছে তোমাদের ম্যাথ 101 যা শিখেছো তার যে ইন্টিগ্রেশন শিখেছো সেই ইন্টিগ্রেশন রিলেটেড, আর লিনিয়ার অ্যালজেব্রা হচ্ছে যে ম্যাট্রিক্স শিখেছো তোমরা, সেই ম্যাট্রিক্স রিলেটেড টপিক। দুইটা সাবজেক্টকে কম্বাইন করে একটা সাবজেক্ট করা আর কি। আচ্ছা স্যার, ঠিক আছে। মিডের আগ পর্যন্ত লিনিয়ার, মিডের পর হচ্ছে ডিফারেনশিয়াল। 96 দিয়েছি, 87 দিয়েছি, 80 দিয়েছি। হ্যাঁ সবাইকে দিয়েছি। ঠিক আছে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। স্যার 170 স্যার আছে স্যার। কত? 89 89 স্যার 170 স্যার আছে স্যার, 170 89 দিয়েছি, 170 দিলাম। আচ্ছা, আরেকজন এসএমএস করেছে 192, দেখি 192, হ্যাঁ 192 এসএমএস করেছে, 192 দিয়েছি সম্ভবত। আচ্ছা দেইনি 192, তোমার কি খবর? তুমি তো ক্লাসই করো না, শুনতে পাচ্ছ? 192 মাঝে মাঝে এসে এক একটা অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যাও। ঠিক আছে, ভালো থাকো। আমাকে ফাঁকি দিলে নিজের ফাঁকিটা যে কত বড় হবে এটা বুঝতে পারবা কদিন পরে। পেপারটা দেখছিলেন? তোমার এসএমএস পেয়েছি, তোমার এসএমএস পেয়েছি, পেপারটা দেখা হয়নি, তবে অবশ্যই দেখবো, নিশ্চিত থাকো, ভুল হবে না ইনশাল্লাহ, নিশ্চিত থাকো, দেখবো। আমি দুদিন ব্যস্ত ছিলাম, দেখা হয়নি, আমি দেখে ফেলবো 1 দিনের মধ্যে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ জি আল্লাহ হাফেজ। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। এই আমার সবাই একটু থাকো ভাইরা, ওই বাকিরা থাকো। কিরে ভাই